নমস্কার, আমি বিশ্বজিৎ। আজ আলোচনা করব মতাদর্শে বন্দী হয়ে মানুষ চেতনায় অধ্যমিত। তাহলে আমি সমাজ মতাদর্শে পরিচালিত হয় সমাজকে সুশৃঙ্খল রাখার জন্য। এই মতাদর্শ কারা তৈরি করে, এই প্রেক্ষাপট নিয়ে আজকে আলোচনা করব। মতাদর্শ বলতে হচ্ছে একটা চিন্তা, একটা ধারা, একটা মতবাদ, যে মতাদর্শের মাধ্যমে মানুষকে তার মানুষের চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে মতাদর্শ হলো কতগুলো সুশৃঙ্খল চিন্তা চেতনা, যার মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করে রাখা হয়। তো এই প্রেক্ষাপটে আমি একটা গল্প বলছি, গল্প নয়, একটা বাস্তব জীবনের। আমার বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠী সেদিন কামানচুমিতে প্রায় সূর্য ডুবন্ত বা সূর্য ডুবে ডুবে ঝিরঝির বৃষ্টি, আমি একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ ওকে দেখে আমি রোমাঞ্চিত হয়ে উঠি। তার পুরনো স্মৃতি ভেবে আমি ওকে বললাম, চলো আমরা হাত ধরে রাস্তায় হাঁটি, বৃষ্টি ভেজা রাস্তাতে। সে উৎফুল্ল হয়ে হাতটা বাড়িয়ে দেওয়ার পর আবার সরিয়ে নিল। আমাকে হঠাৎ করে তুমি হাত সরিয়ে নিলে? তার তার উৎফুল্ল চেহারাটা ম্লান হয়ে গেল। তো বলল যে আমার স্বামী আছে, পরিবার আছে, কলিগ আছে, মেয়ে উপযুক্ত বড় হয়ে গেছে, তো এটা কি এখন শোভা পায়? তখন দেখা গেল তার চিন্তা চেতনা পুরো একটা মতাদর্শের দ্বারা পরিচালিত হচ্ছে। সমাজ একটা সাচি দ্বারা, যে নারীদের কী করা উচিত, বিবাহের পর কী করা উচিত, সন্তানের মা হলে কী করা উচিত, এরকম একটা মতাদর্শের দ্বারা একটা নারী সমাজকে আমরা বন্দি করে রাখা হয়। তার দেখা গেল বান্ধবী যে বৈশাখী, তার যে সাবজেক্ট, সে যেখানে আমাকে রোমাঞ্চিত হয়ে আমার হাত ধরার চেষ্টা করেছিল, সে সাবজেক্ট থেকে সে অবজেক্ট হয়ে গেছে। এখানে সাবজেক্ট মানে চিন্তা চেতনা, সামাজিক মতাদর্শরা হয়ে গেল মুখ্য, আর সে হয়ে গেল একটা বিষয়, মানে বস্তু, তার সত্তা হারিয়ে গেছে সেখানে। এভাবে মানুষ মতাদর্শের কাছে বিষয় হয়ে ওঠে, অবজেক্ট হয়ে ওঠে, এবং মতাদর্শ হয়ে ওঠে জীবন্ত, প্রাণবন্ত, মানে বিষয়, মানে সাবজেক্ট হয়ে ওঠে। তাই এই ঘটনাটা কোনো সাহিত্য যদি বলে আমরা হাত ধরে হেঁটেছি, তাহলে সে সাহিত্যকে বলবে, লেখককে বলবে সে অশ্লীল। যেমন তসলিমা নাসরিনকে বলা হয় অশ্লীল। সে রাষ্ট্র থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে মতাদর্শকে ভাঙতে চেয়েছিল, তাই অশ্লীল হিসাবে তাকে স্বীকৃতি দিয়ে রাষ্ট্র থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। তাই মতাদর্শ মানুষের চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করে। মতাদর্শ হলো বিষয়ী, আর মানুষ হয়ে উঠল বিষয়। এখানে মানুষের কোনো স্বাধীন চিন্তা চেতনার কোনো অধিকার হারিয়ে গেছে। যে মানুষ অনেকটা মৃত, চিন্তা চেতনায় মৃত। মার্ক্সবাদের দৃষ্টিভঙ্গিতে যে মতাদর্শ নিয়ে পৃথিবীর বুকে যে তিনজন শ্রেষ্ঠ বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক আমরা পাই, অ্যান্থনি গ্রামোসি, লুই আলথুসার, মিশেল ফুকো, তারা মার্ক্সবাদকে আরও সমৃদ্ধ করেছেন। যে মার্ক্স বলেছিলেন যে অর্থনীতি ডিটারমিনেশন, মানে নির্ধারণ শক্তি। ইকোনমি বেসের উপর ভিত্তি করে সুপারস্ট্রাকচার গড়ে ওঠে। ভিত্তিটা হচ্ছে তার অর্থনৈতিক কাজকর্ম, ইকোনমিক রিলেশান, উৎপাদন শক্তি, উৎপাদন সম্পর্ক, এগুলো। আর সুপারস্ট্রাকচার হচ্ছে তার সংস্কৃতি, তার রাজনৈতিক চিন্তা চেতনা, সবগুলো। মার্ক্স বলেছিলেন যে যদি আমরা বেসটা পাল্টিয়ে দিই, সমস্ত অর্থনীতি, যেমন লেনিন বিপ্লবের মাধ্যমে পুরো বেসটা পাল্টিয়ে দিয়েছে, তখন বলেছে যে
ধর্ম, সংস্কৃতি সব তখন আর আর্টিফিশিয়াল বুর্জোয়াদের থাকবে না, সমস্ত শ্রমজীবীদের হয়ে যাবে। তখনই প্রথম এই মতবাদের যে অর্থনীতি যে নির্ধারণবাদ নয়, তার কতগুলো দৃষ্টান্ত তুলে ধরে অ্যান্থনি গ্রামুসি প্রথম বললেন যে ইতালিতে যে শ্রমজীবী মানুষ থাকা সত্ত্বেও তারা লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ মুসোলিনির ফ্যাসিস্ট দলে যাচ্ছে কেন। তিনি তখনই তার জেলখানাতে বন্দী ছিলেন, মুসোলিনি তাকে বন্দী করেছিল, তিনি কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ছিলেন মুসোলিনি ইতালির। তখন তিনি তার রিয়েলাইজেশনের মাধ্যমে রিয়েলাইজেশনের মাধ্যমে তিনি সিদ্ধান্ত পৌঁছলেন যে বুর্জোয়ারা শুধু তরবারি তারা রাষ্ট্র শাসন করে না, রাষ্ট্র শুধু শোষণের হাতিয়ার নয়, বুর্জোয়ারা রাষ্ট্রকে শাসন করে তার মতাদর্শের মাধ্যমে। বুর্জোয়ারা এমন কতগুলো তার পাপেট সাহিত্য, সংবাদপত্র, ধর্ম, এগুলি এমনভাবে তৈরি করে রাখে, পরিবার, রাজনৈতিক দল, যারা বুর্জোয়ারা মতাদর্শকে সমর্থনের জন্য বিশ্ববিদ্যালয়, ট্রেড ইউনিয়নের মাধ্যমে, রাজনৈতিক দলের মাধ্যমে, ধর্ম প্রতিষ্ঠানের মাধ্যমে তারা প্রচার করে যে আমরাই সঠিক, আমরাই মতাদর্শ সঠিক, এবং মানুষ স্বেচ্ছায় এই মতাদর্শগুলো গ্রহণ করে। এটাকে অ্যান্থনি গ্রামুসি হেজোমনি বলেছেন, যে মানুষের বাস্তব দুঃখ দুর্দশা থেকে অন্যদিকে মানুষের চিন্তা চেতনাকে ডাইভার্ট করার জন্য বুর্জোয়ারা কতগুলো মানুষকে বিভ্রান্ত করার জন্য কতগুলো মতাদর্শ তৈরি করে, যেমন সাহিত্য, সিনেমা, সংবাদপত্র, এগুলোর মাধ্যমেই তারা তৈরি করে। যেমন নারীদের শোষণ, ধনবান শ্রেণী তাদের ভাগ্যেই তারা ধনবান হয়েছে, এগুলো তারা স্বীকৃতি আদায় করে নেয়। তিনি সংগ্রামে জয়ী, তিনি সফল হয়েছেন, হাজার হাজার কোটি টাকার মালিক, তাই তুমি সংগ্রামে ব্যর্থ, তাই তুমি অনেক শ্রমজীবী হিসেবে কাজ করো। তাহলে এই শ্রমজীবী মানুষরা ভেবে নেয় এটাই তো আমার ভাগ্য, কারণ আমরা জীবন সংগ্রামে হেরে গেছি, আর পূর্বজন্মে কর্মবাদ অনুসারে বলা হয় আমরা পূর্বজন্মে পাপ করেছি, সেই জন্য আমরা এই জন্মে আমরা পাচ্ছি না। তো এইভাবে হেজোমনির মাধ্যমে অর্থনৈতিক শুধু নির্ধারণবাদ নয়, এইরকম মতাদর্শ রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য তারা তৈরি করে। যে বুর্জোয়া রাষ্ট্র বেঁচে আসে শুধু তরবারি দিয়ে নয়, শোষণের মাধ্যমে নয়, মতাদর্শ মানে নাগরিক সমাজের সমর্থনে। নাগরিক সমাজ বুর্জোয়াদের আদর্শগুলো প্রচার করে এই সরকার এই সমাজটাকে বাঁচিয়ে রাখার জন্য, এই রাষ্ট্র ব্যবস্থাকে, পুঁজিবাদী সমাজটাকে বাঁচিয়ে রাখার জন্য। তিনি বলেছিলেন নাগরিক সমাজ এবং রাজনৈতিক সমাজ যে সুপারস্ট্রাকচার আছে, তাহলে নাগরিক সমাজ যে সমর্থনেই রাজনৈতিক সমাজ টিকে আছে। মানে দেখেন, প্রত্যেকটা বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থাতে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়, তাহলে নাগরিক সমাজই সম্মতি নিয়ে বুর্জোয়া শাসকরা ক্ষমতা আসে। তাহলে বুর্জোয়া শাসকরা নির্বাচিত হওয়ার যে কলা কৌশলগুলো, যে ভাবাদর্শ নির্মাণ করে রাখে, এই কে নির্মাণ করে রাখে? এই নাগরিক সমাজ মানে মতাদর্শ। বুর্জোয়া সমাজ যখন এই মতাদর্শের সমর্থন হারিয়ে ফেলে, তখন তারা স্বৈরাচারী হয়ে ওঠে। যেমন মুসোলিনি যখন বুর্জোয়ার মতাদর্শ যখন ব্যর্থ হয়ে যায়, তখন তারা সামরিক শক্তি প্রয়োগ করে টিকে থাকার চেষ্টা করে। তাহলে অ্যান্থনি গ্রামুসির মূল ভিত্তি হচ্ছে মতাদর্শই বুর্জোয়া রাষ্ট্র ব্যবস্থাকে, এই সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখে। অ্যান্থনি গ্রামুসির সেই হেজোমনি থিওরিটা আবার নিল লুই আলথুসাস। লুই আলথুসাসের তার বিখ্যাত বই আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটস। তিনি বললেন, লেনিনকে তিনি সাপোর্ট করেছেন, বলেছেন যে ঠিক আছে, রাষ্ট্র অ্যাপারেটাস আছে, রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে রাষ্ট্র
তার টিকে থাকার জন্য অনেকগুলো কৌশল করে। লুই আলথুসাসের তিনি রাষ্ট্র টিকে থাকার জন্য তার দুটি তিনি স্তম্ভ উল্লেখ করেছেন। একটা হচ্ছে তার স্টেট, একটা হচ্ছে তার দমনমূলক রাষ্ট্রযন্ত্র, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, মানে এখানে পুলিশ, মিলিটারি, বিচার বিভাগ, এগুলো হচ্ছে দমনমূলক রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস। আরেকটা হচ্ছে আদর্শিক রাষ্ট্রযন্ত্র, মানে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। তাহলে লুই আলথুসাস বলেছেন যে বুর্জ রাষ্ট্র শুধু দমনমূলকের মাধ্যমে টিকে থাকে না, তার কাছে সামরিক বাহিনী, বিচার বিভাগ, পুলিশ, এগুলো তো তার সামরিক বল আছেই। তার সবচেয়ে বড় টিকে থাকার কারণ হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। মানে আমরা রাষ্ট্রকে এমন মতাদর্শ তৈরি করি যে এই মতাদর্শের মাধ্যমে বুর্জোয়া রাষ্ট্রশক্তি টিকে থাকে। এটা অনন্তকাল ধরে এই মতাদর্শ তৈরি হয় এবং পুনরুৎপাদিত হইতে থাকে। প্রাচীনকালেও ছিল মতাদর্শ, বর্তমানেও মতাদর্শ। এটা বুর্জোয়ারা এই মতাদর্শকে পুনর্নির্মিত করতে থাকে, কন্টিনিউ। তো স্টেট হচ্ছে একটা মতাদর্শ নির্মাণের একটা হাতিয়ার। দেখুন, পরিবারে একটা শিশু জন্মের পর থেকেই তাকে বলা হয় তুই শিশু, তুই নারী, তুই পুরুষ। নারীদের কাজগুলো শিখিয়ে দেওয়া হয়, পুরুষের কাজগুলো শিখিয়ে দেওয়া হয়। তো এই পরবর্তীকালে যে একটা কন্যা, সে বড় হতে হতে সে বললে আমার তো মেয়ে, আমি নারী, আমার এই অধিকারগুলো আছে, এর বাইরে সে যেতে চায় না। তাহলে পরিবার, বিশ্ববিদ্যালয়, ধর্ম প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, এগুলো হচ্ছে স্টেট অ্যাপারেটাস, এগুলো হচ্ছে আইডিওলজিক্যাল অ্যাপারেটাস। এগুলোর মাধ্যমেই আমরা জন্মগতভাবেই পরম্পরা, আমরা আমাদের আদর্শগুলোকে আমাদের মনন জগতে ঢুকিয়ে দেওয়া হয়, এটাই আমার ক্ষমতা। তাহলে এখানে এই যে স্টেট অ্যাপারেটাস, এটা জীবনের সর্বক্ষেত্রে প্রান্তিক স্তর পর্যন্ত এটা পৌঁছে গেছে। যে সমাজের একদম প্রান্তিক স্তরে যারা বসবাস করে তারাও জানে একটা নারীর অধিকার, একদম পুরুষের অধিকার কী। তাহলে এই যে স্টেট অ্যাপারেটাসের যে বল প্রয়োগ মাধ্যমে অনেক সময় যদি সেই আইডিওলজিক্যাল অ্যাপারেটাসগুলো যদি আমরা না মানি, তখন বল প্রয়োগের মাধ্যমে এগুলো আমাদের মানা হয়। তবে রাষ্ট্র এখন বল প্রয়োগ ইউজ করে না। রাষ্ট্র এখন স্টেট অ্যাপারেটাস, মানে আইডিওলজিক্যাল অ্যাপারেটাসগুলো এখন অনুমোদন দিচ্ছে, সাবসিডি দিচ্ছে। এগুলোর মাধ্যমে বুর্জোয়া রাষ্ট্রেরগুলোকে টিকে রাখার জন্য দিনের পর দিন তারা ভাবাদর্শ নির্মাণ করে যাচ্ছে, মতাদর্শ নির্মাণ করে যাচ্ছে। যে এখন ধর্মকে অনুদান দিচ্ছে, পরিবার, বিশ্ববিদ্যালয়, এগুলো শিখিয়ে নেওয়া হচ্ছে যে নারীর অধিকার, পুরুষের অধিকার, বা আমার অধিকারের গণ্ডি কতটুকু। সাহিত্য, লিটারেচার, সিনেমা, এগুলোর মাধ্যমে মতাদর্শ নির্মাণ করা হচ্ছে। এটা কন্টিনিউয়াস প্রসেস। এবং বুর্জোয়া রাষ্ট্রযন্ত্র যখন এই আইডিওলজিক্যাল অ্যাপারেটাসগুলোর দ্বারা আইডিওলজি তৈরি করা হয়, অ্যাপারেটাস মানে যন্ত্র, এগুলোর দ্বারাই বিশ্ববিদ্যালয় পড়ুন অ্যাপারেটাস তৈরি করে, বিশ্ববিদ্যালয়, পরিবার, এগুলো নির্মাণ করছে অনবরত। এত যে অর্থনীতি নির্ধারণবাদ নয়, রাষ্ট্র শুধু শোষণের যন্ত্র নয়, রাষ্ট্রকে বাঁচিয়ে রাখে তার আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস দ্বারা। তাহলে এখনও আমি দেখতে পাই আইডিওলজি হচ্ছে বিষয়ী, আর মানুষ হয়ে যাচ্ছে বিষয়। আইডিওলজি হচ্ছে সাবজেক্ট, আর মানুষ হয়ে যাচ্ছে অবজেক্ট। তাই মানুষের কোনো স্বাধীন চিন্তা চেতনার মৃত্যু ঘটে যাচ্ছে দিন দিন। এবং আজকাল বিশ্বব্যাপী যে ইসলাম মৌলবাদ বলুন, হিন্দু মৌলবাদ বলুন, এগুলো কিন্তু এই স্টেট অ্যাপারেটাস এবং স্টেট আইডিওলজিক্যাল অ্যাপারেটাসগুলো যে এগুলো নির্মাণ করে চলছে। পুঁজিবাজি যত ব্যর্থ হবে,
তারা নতুন নতুন স্টেট মতাদর্শ নির্মাণ করবে। তাই লুই আলথুসের পর আমরা আরেকজন মহান চিন্তাবিদ পাই, মিশেল ফুকো। তিনি ফরাসি। লুই আলথুস ফরাসি, অ্যান্থনি গ্রামোসি ইতালিয়ান ছিলেন। মিশেল ফুকুর তার একটা বিখ্যাত ডিসিপ্লিন অ্যান্ড পানিশ, দ্য আর্কিওলজি নলেজ অ্যান্ড দ্য ডিসকোর্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তার একটা বিখ্যাত বই। এবং তার একটা বিখ্যাত দ্য অর্ডার অফ ডিসকোর্স। আমি এখানে ডিসকোর্স নিয়ে আলোচনা করব। মিশেল ফুকো তার সেই দ্য অর্ডার অফ ডিসকোর্সে বলেছিলেন, একদা রাষ্ট্র তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগে মানুষকে শাস্তি দিত, মৃত্যুদণ্ড দিত। এখন আর রাষ্ট্র মৃত্যুদণ্ড একটা অমানবিক হয়ে যায়, মানুষের চেতনা বৃদ্ধি পেয়েছে, অমানবিক হয়ে যায়। তার রাষ্ট্র এখন অন্য দিক দিয়ে সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করছে। তারা একটা তাই সার্বভৌম ক্ষমতা আর এখন একছত্র অধিকার নেই। এখন ডিসিপ্লিনি পাওয়ার নিয়ন্ত্রণ করছে, বিভিন্ন মতাদর্শ তৈরি করে কীভাবে মানুষকে নিয়ন্ত্রণ করছে। ডিসিপ্লিনি পাওয়ার, বায়ু পাওয়ার, এগুলো ব্যক্তি জীবনকে রাষ্ট্র এখন নিয়ন্ত্রণ করছে। তাই মিশেল ফুকোর যে ডিসিপ্লিনের পাওয়ার, ডিসিপ্লিনের পাওয়ারকে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে সমাজে প্রান্তিক স্তর, যে একই পরিবার, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, এগুলোর থেকেই ধর্ম প্রতিষ্ঠান, রাজনৈতিক দল থেকে ডিসিপ্লিন পাওয়ার তৈরি হয় এবং এমনভাবে তৈরি হয় এই আইডিওলজিটি পরবর্তীকালে একটা ডিসকোর্স রূপান্তরিত হয়। যেমন ধরুন, নারীদের এতটুকু অধিকার আছে, বিয়ের পরে নারীরা সিঁদুর পরবে, শাঁখা দেবে। এটা হচ্ছে একটা পুরুষতান্ত্রিক একটা আইডিওলজি। নারীদের এই করতে হবে, ধর্মীয় আইডিওলজি। এখন যদি নারীদের তার সিঁদুর দেওয়া, শাঁখা দেওয়া, বিবাহিত নারীরা বন্ধ করে দেয়, তখন পুরুষতান্ত্রিক সমাজের একটা ডিসকোর্স তৈরি হবে, অ্যান্টি নারী। তার নারীরা সামাজিক আচরণকে নষ্ট করছে, সামাজিক শৃঙ্খলাকে নষ্ট করছে। তাই তারা নারীর উপর আরও অ্যাগ্রেসিভ হবে, নারীকে তারা আরও আক্রমণ করবে। যেমন ধর্মীয় মৌলবাদ, ধর্মীয় আদর্শ দ্বারা সমাজকে, আচরণকে নিয়ন্ত্রণ করা হয়। মানুষ স্বইচ্ছায় সে আচরণ মেনে নেয়, পূজা পার্বণ, উপবাস সব কিছু মেনে নেয়। তারপর সেই ধর্মীয় আদর্শটাকে যখন ডিসকোর্স করা হয় যে আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার ধর্মই আমরা বড়, তাই অন্য ধর্মকে তুমি আঘাত করো, এইভাবে ডিসকোর্স, একটা মৌলবাদী ডিসকোর্স তৈরি করা হয়। তা ডিসকোর্স হচ্ছে চিন্তা চেতনাকে একটা রূপ ধারণ করা, আমার যে আদর্শটাকে সমাজের মাধ্যমে প্রচারিত করা এবং প্রয়োজন হয় ওকে উগ্রবাদে প্রসারিত করা। আজকাল বিশ্বব্যাপী যে আমেরিকার এখন বর্ণবাদ নিয়ে কথা হচ্ছে, একটা শ্বেতাঙ্গ ভার্সেস নিগ্রুদের বা কৃষ্ণাঙ্গদের একটা ডিসকোর্স। ভারতবর্ষের এখন হিন্দু ভার্সেস মুসলমানদের একটা ডিসকোর্স। হিন্দুরা মুসলমান কার থেকে কে বড়, কে কাকে আক্রমণ করে একটা ডিসকোর্স তৈরি করেছে, একটা ভায়োলেন্সের পর্যায়ে। বাংলাদেশে একটা ডিসকোর্স তৈরি হয়েছে অ্যান্টি হিন্দু একটা ডিসকোর্স। তে আদর্শ দ্বারা সমাজের মানুষরা আচরণকে নিয়ন্ত্রণ করা হয় এবং এটাকে একটা ডিসকোর্স সমাজের সর্বক্ষেত্রে প্রসার করা হয় এবং এই ডিসকোর্সের অংশীদারেরা নিজেকে আনন্দ অনুভব করে যে আমরা হিন্দু, যে আমরা মুসলিম এবং আমাদের ধর্মকে আমাদের রক্ষা করার অধিকার আছে, প্রয়োজন হাতে অস্ত্র নেব। তো এইভাবে ডিসকোর্স তৈরি করা হয় এবং ডিসকোর্সের মাধ্যমে আজকাল সমাজকে সুশৃঙ্খলভাবে বেঁধে রাখা হয়। তো এখন রাষ্ট্রের যে সার্বভৌম শক্তি এখন আর প্রয়োজন হয় না, মানুষ স্বেচ্ছায় সেই ডিসকোর্সকে মেনে নেয়। এই ডিসকোর্স কখনো হিংসবাদিতার দিকে ধাবিত হয়, ডিসকোর্স কখনো আবার প্রগতিশীল রূপ ধারণ করে। যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধা একটা প্রগতিশীল মুভমেন্ট হয়েছিল অ্যান্টি পাকিস্তান, তো প্রগতিশীল ডিসকোর্স ভার্সেস কনজারভেটিভ যে ডিসকোর্সের যে লড়াই পৃথিবীতে চিরদিনই চলে। ভারতবর্ষে এখন একটা কনজারভেটিভ ডিসকোর্সের সঙ্গে
প্রগ্রেসিভ ডিসকোর্সের লড়াই হচ্ছে। তার ডিসকোর্স হচ্ছে একটা আবহাওয়া পরিমণ্ডল তৈরি করা, মতাদর্শের পরিমণ্ডল তৈরি করে, যে সমাজটাকে সুশৃঙ্খলভাবে বেঁধে রাখা। তো অ্যান্থনি গ্রামসি, লুই আলথুসার, অ্যান্থনি গ্রামসি অন দ্য প্রিজন নোটবুক, লুই আলথুসার ideology and the ideological state apparatus, and মিশেল ফুকোর তার বিখ্যাত বই যে দ্য অর্ডার অফ ডিসকোর্স, এগুলো সবই মতাদর্শের মাধ্যমে সমাজকে শাসন করা। অর্থনীতি এখন মূল যে নির্ধারণবাদ, অর্থনীতি মূল যে মানুষের শোষণমুক্ত হয়ে গেলে যে সব কিছু মুক্ত হবে না, এই যে আইডিওলজি একটা হাজার হাজার বছর ধরে মানুষের অবচেতন মনে ঢুকে আছে, এবং এটাকে আজকাল ডিসকোর্সে রূপান্তরিত হচ্ছে। তাই এর থেকে পরিত্রাণের উপায় কী? অ্যান্থনি গ্রামসি বলেছেন, হ্যাজোমনির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের পাল্টা হ্যাজোমনি তৈরি করা। তাই বুর্জ হ্যাজোমনিকে পরাজিত করে শ্রমজীবী মানুষের হ্যাজোমনি তৈরি করা, সামাজিক শ্রমজীবী সংহতি তৈরি করা, পলিটিক্যাল পার্টির মাধ্যমে এই পাল্টা হ্যাজোমনি তৈরির মাধ্যমে সমাজে বিপ্লব সম্ভব। লুই আলথুসার বলেছেন, শোষিত মানুষদের সংঘবদ্ধ করে অর্গানাইজেশনের মাধ্যমে স্টেট আইডিওলজিক্যাল অ্যাপারেটাসের বিরুদ্ধে আন্দোলন করা। আর মিশেল ফুকো একই কথা বলেছেন যে অর্গানাইজেশনের মাধ্যমে কিভাবে এই পাওয়ারকে কন্ট্রোল করা যায়। এখন পাওয়ারই নলেজকে কন্ট্রোল করে, নলেজই আইডিওলজি তৈরি করে, আইডিওলজি ডিসকোর্স তৈরি করে। তাই তিনিও প্রগতিশীল ডিসকোর্সের ভাবনা ভেবেছেন। অতএব সমাজকে শুধু তার অর্থনৈতিক নির্ধারণবাদ দিয়ে ব্যাখ্যা করে চলবে না। আইডিওলজি সমাজ জীবনে ব্যাপক প্রভাব বিস্তার আছে আমাদের, এবং আজকাল আইডিওলজি একটা জীবন্ত হয়ে উঠেছে। আইডিওলজি এখন বিষয় বা সাবজেক্ট, মানুষ হয়ে গেছে অবজেক্ট। তাই এই মানুষের যারা কিছু মানুষ এখনো সাবজেক্টিভ চিন্তা করে, শ্রমজীবীর হ্যাজোমনি তৈরি করতে চায়, শ্রমজীবীর আইডিওলজি তৈরি করতে চায়, শ্রমজীবী ডিসকোর্স করতে চায়, তারা সংখ্যালঘু। তবু তারা কিন্তু গবেষক এবং রাজনৈতিক কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, এটাই আশার বাণী। ধন্যবাদ।